এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, হাদির ইন্তেকালের খবরে জুলাই যোদ্ধা সহ সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখছিলেন? কিছুক্ষণ আগে বলছিলাম যে এই শাহবাগ এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেই 10:30 থেকে এই হাদির মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে সেই 10:45 থেকে 9:30 থেকে এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং সেই ছাত্র জনতার পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষও অবস্থান নিয়েছেন। তাদের একটা মাত্র স্লোগান এখানে শোনা যাচ্ছে এবং স্লোগানে মুখরিত হচ্ছে এই পুরো শাহবাগ এলাকা। সেই স্লোগানটি হচ্ছে আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, হাদির উপর যেদিন হামলা হলো সেদিন কিন্তু হাদির সাথে রিকশায় একজন ছিল, তাকে যে নিয়ে গিয়েছিল হাদির সাথে, এবং সেই মানুষটি এখন আমার পাশে রয়েছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আপনি হাদির উপরে যেদিন হামলা হলো আপনি বলছেন যে আপনি তার রিকশায় ছিলেন, সাথেই ছিলেন, ঘটনাটি কি ঘটেছিল আসলে? ঘটনাটি হচ্ছে এমন যে শুক্রবার জুমার নামাজের শেষে হাদি ভাই তখন তার প্রচারণা শেষ, সম্ভবত তিনি ইনকিলাব মঞ্চের অফিসে যাবেন। তখন আমি পাশের একটি হোটেলে ভাত খাচ্ছিলাম। প্রথম রাউন্ড আমি 2 রাউন্ড গুলির শব্দ শুনি। প্রথম রাউন্ড যখন গুলি হয় সেই গুলিটি রিকশার অপর পাশ দিয়ে চলে যায়, সেই গুলিটি তখন লাগেনি। দ্বিতীয় রাউন্ড গুলিটি হাদি ভাই সরাসরি কাছে এসে তার বরাবর মাথার সাইড দিয়ে করে দেওয়া হয়েছে। তখন ওই গুলিটি হাদি ভাইয়ের মাথায় লাগে যায়। যখন হাদি ভাইকে গুলি করা হয় তার 15-10 মিনিটের মাথায় আমি পল্টনের মোচড় থেকে রিকশায় করে লাইভ দিয়েছিলাম যে আমাদের হাদি ভাইয়ের উপরে গুলি করা হয়েছে এবং তিনাকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি। সকলকে ঢাকা মেডিকেল আমি তখন আসার জন্য অনুরোধ করেছিলাম। তো তখন আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া সবাই কিন্তু ঢাকা মেডিকেল এসেছে। আমার কথা হলো মৎস্য ভবন দিয়ে যখন এই মৎস্য ভবন দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় দিয়ে সন্ত্রাসীদের বাইকটি চলে যায়, তারা গিয়ে মিরপুর অবস্থান করে, সেই সময় কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশাসন কেন জানতে পারেনি যে তারা এখনও ঢাকা শহরের ভিতরে আছে? আমি তো যদি ঘন্টাখানিক পরে লাইভ দিতাম তাহলে বুঝতে পারতাম যে তারা হয়তোবা তখনই ঢাকার বাইরে চলে গেছে, কিন্তু সে সময় তো সম্ভব না। আমি হাদি ভাইয়ের গুরুতর অবস্থায় লাইভ দিয়েছি, দেশবাসীকে জানিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝতে পেরেছিলেন কিনা, আগে কিছু বুঝতে পেরেছিলেন কিনা? না, আগে তখন এরকম কিছু বোঝা যায়নি। ওনার সাথে যে এমনটি হবে এমনটি একবারেই বোঝা যায়নি। কারা গুলি করবে এমনটিও কোনোভাবে সম্ভাবনা ছিল না। দেখেছি যে 2 জন তার উপর হামলা করেছে তারা তার আশেপাশেই ছিল এবং অনেকক্ষণ ধরেই ছিল। আপনি বলছেন, দাবি করছেন আপনিও সেখানে ছিলেন। তো আপনি কখনো খেয়াল করেননি তাদের অ্যাক্টিভিটিস বা কোনো কিছু আপনার সন্দেহ হয়েছে কিনা? তাদের অ্যাক্টিভিটিস বলতে যেটা 2-3 দিন ধরে হাদি ভাইয়ের সাথে তারা যে চলাফেরা করেছে গুরুত্বভাবে, মানে তারা এমনভাবে হাদি ভাইয়ের সাথে চলাফেরা করেছে মনে হয়েছে যে তারা হাদি ভাইয়ের সমর্থক এবং তারা হাদি ভাইয়ের মন জয় করে নিয়েছে। যার কারণে হাদি ভাই সবাইকে তো ভালোবাসেন। তিনি বলেছেন মৃত্যুকে আমি পরোয়া করি না, মৃত্যু যেদিন হবে সেদিন আমি অবশ্যই মৃত্যুকে বরণ করে নিব। তো হাদি ভাই সেদিন তাদেরকে নিয়েও প্রচারণায় গিয়েছেন, কিন্তু হাদি ভাই যদি এমনটি বুঝতে পারতো যে তারা তাকে মারবে কিংবা তারা হত্যা করবে তাহলে তো একটা মানুষ তাদেরকে পাশে কখনো ঘুরাবে না। কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এটার সাথে সরাসরি জড়িত আছে আমি মনে করি, এবং তিনার নির্দেশে জুমার নামাজের পরে হাদি ভাইয়ের উপরে গুলি করা হয়। আর এখান দিয়ে প্রশাসন তাদেরকে এই বিষয়টি জানতে চাই যে সেই সময়টা আপনি তো রিকশায় যখন গুলি বর্ষণ হয় আপনি তার সাথে রিকশায় ছিলেন, সেই মুহূর্তটা আসলে আপনার একটু জানতে চাচ্ছিলাম, মানে কেমন সেই মুহূর্তটা আসলে কীরকম ছিল? সেই মুহূর্তটা যদি এক ধরনের বলা হয় যে আমি তো তখন মনে করেছিলাম সাথে হাদি ভাইয়ের বড় ভাই ছিল, আমরা দুজন মনে করেছিলাম যে হাদি ভাই আর জীবিত নেই, তিনি মারা গিয়েছেন। কারণ এরকম একটি অবস্থায় একটি মানুষ কখনো জীবিত থাকতে পারে বলে আমার মনে হয় না। তো আমি যথেষ্ট পরিমাণ হাদি ভাইয়ের ভাই সহ আমরা চারদিকে চিল্লাচিল্লি করছি, মানুষ থেকে সাহায্য চেয়েছি, কেউ কিন্তু আমাদেরকে সাহায্য করেনি। এমনকি রিক্সাওয়ালা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে আমাদেরকে অতি দূরত্ব আনার জন্য। পিছনে অনেক মোটরসাইকেল ছিল, রিক্সা ছিল, সিএনজি ছিল,
আমরা অনেককে বলেছি, কেউ আমাদেরকে সেই সময় এগিয়ে আসেনি একটু সাহায্য করার জন্য। কিন্তু তাৎক্ষণিক যদি হাদি ভাইকে একটু দূরত্ব আনা যেত, আমার মনে হয় এই জিনিসটা কিছুটা হলো মানে ওনাকে সুস্থ করা যেত। কিন্তু কতগুলো গুলি করেছিল একসাথে? প্রথম গুলিটা ওনার গায়ে লাগেনি, দ্বিতীয় গুলিটা ওনার গায়ে করা মানে সরাসরি কাছে এসে করা হয়েছে। আপনারা দৌড়ানোর চেষ্টা করেননি বা প্রোটেক্ট করার চেষ্টা করেন? আমি একজন ব্যক্তি দৌড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গায় আমাকে সিসি ক্যামেরা দেখা যায়নি। কিন্তু আমি যখন সেগুনবাগিচার সামনে দিয়ে যাই, হাদি ভাইকে যখন দুজন লোক রিক্সা তুলে দেয়, আমি আবার বিজয়নগর পল্টন মুচড়ে এসে দেখি হাদি ভাই রিক্সা থেকে আবার পড়ে গিয়েছে। তখনই তিনাকে তুলে আবার ঢাকা মেডিকেল নিয়ে এসেছি। হ্যাঁ, যেমনটি সিলেট শুনছিলাম যে সেই হৃদয় ঘটনা যে শুক্রবার দিন জুমার নামাজের পরে শরীফ ওসমান হাদি ঢাকার ৮ আসন থেকে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র, এবং এমনটি শুনছিলাম যে তিনি প্রচারণায় নেমেছিলেন এবং যে দুইজন তার উপরে হামলা করেছেন, যারা এই মোটরসাইকেল থেকে তার উপরে হামলা করেছিলেন, সেই দুইজন এই শরীফ ওসমান হাদির আশেপাশেই ঘোরাঘুরি করছিলেন এবং আশেপাশে যারা ছিলেন তারা ভেবেছিলেন যে শরীফ ওসমান হাদির হয়তো খুব শ্রদ্ধাভাজন এবং কাছের মানুষ তারা, যার কারণে তারা এমনভাবে হাদির সাথে মিশছেন। এবং তার কিছুক্ষণ পরে সেই দিনই ওসমান হাদির উপরে এবং প্ল্যান করে তারা গুলিবর্ষণ করে এবং প্রথম যে গুলিটি সেটি কিন্তু তার গায়ে লাগে। এমনকি বলছিলেন সেই শরীফ ওসমান হাদির সাথে যে সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখেছি ভাইরাল হয়েছে, সেই ভিডিওর পাশে যিনি ছিলেন তিনি দাবি করছেন তিনিই ছিলেন এবং তিনি বলছেন যে সেই গুলিবর্ষণ যখন হয়, প্রথম গুলিটি লাগেনি, সেকেন্ড গুলিটি এবং থার্ড গুলিটি এসে তার ঠিক ঘাড় বরাবর লাগার পর। জানছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ইন্তেকাল নিয়ে ছাত্র জনতার প্রতিক্রিয়া।